আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো আমাদের কনভেনশনাল বিম সাপোর্টেড বা এড সাপোর্টেড আমরা যে স্ল্যাব বলি সেই স্ল্যাব সিস্টেম, রেগুলার ফ্রেম সিস্টেমে যে স্ল্যাবগুলো থাকে। তো এখানে আমরা একটা আর্কিটেকচারাল প্ল্যান দেখতে পাচ্ছি। এই আর্কিটেকচারাল প্ল্যানটা যখন আমাদের কাছে থাকে, আমাদেরকে এই স্ল্যাব ডিজাইন করার সময়, যেহেতু আমাদের এটা একটা বিম সাপোর্টেড স্ল্যাব, আমাদেরকে এই স্ল্যাবটা ডিজাইন করার জন্য একটা বিম লেআউট শুরুতে ডেভেলপ করে নিতে হয়। বিম লেআউটটা ডেভেলপ করার পরে এরপরে দেখা যায় আমাদের ডিটেইলিং গুলো এরপরে চলে আসে, যে আমাদের পার্টিকুলার স্ল্যাব আমরা যে কনভেনশনাল মেথডগুলো শিখে আসছি, এসিএ কোডে কোফিশিয়েন্ট বের করে তারপরে মোমেন্ট বের করে আমরা কাজগুলো করে থাকি। তো শুরুতেই আমাদেরকে বিম লেআউট যেটা সেটা আমাদেরকে দেখতে হয়। তো বিম লেআউটটা ইঞ্জিনিয়ারকে আসলে তৈরি করে নিতে হয় কলাম সর্টিং দেখে। আসলে যদি একটু রিভার্স ভাবে বলি, ইঞ্জিনিয়ার যে কলাম এবং বিম আর্কিটেকচারতে দিবেন সেটার উপর আবার সে তার অবজারভেশন দিবে, এইভাবে আসলে আলোচনার প্রেক্ষিতে জিনিসটা ফাইনালাইজ হয়। তো এখানে আমাদের বিম গুলো আমরা টার্গেট রাখবো যে কলাম টু কলাম সাপোর্টেড যেন হয়। প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে হয়তো আমরা পারি না, সেক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট ফিনোমেনা আছে, তো ওইটাই আমি আসছি না। আমি এখানে যে লাইকগুলো আমাদের পক্ষে ওইভাবে লেআউট করা ফিজিবল, তাহলে আমরা এখানে কি করব, কলাম টু কলাম বিম গুলোকে শুরুতে কানেক্ট করার চেষ্টা করব। তো কলাম টু কলাম বিম গুলোকে যখন কানেক্ট করার চেষ্টা করব, এইভাবে আসলে লেআউটটা তৈরি করতে হয়। তো তোমাদের এখানে যে বিম লেআউট, আমরা বিম তো আসলে পরে করব, সো বিম লেআউটটা করে দেওয়া আছে। তো আমি এখন বিম লেআউটে চলে যাচ্ছি। এখানে আমরা যে বিম লেআউটটা দেখতেছি আমাদের এই সেম ফ্লোরের কিন্তু এখানে বিম লেআউটটা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে কলাম টু কলাম, এই পার্টিকুলার কলাম থেকে এই পার্টিকুলার কলাম পর্যন্ত বিম, আবার এই কলাম থেকে এই কলাম পর্যন্ত বিম, এই কলাম থেকে আবার এই কলাম পর্যন্ত বিম। আর মাঝখানে আমাদের স্টেয়ারের জন্য এই জায়গাটাকে হলো রাখা হয়েছে। আর এইখানে যে এই যে বিমটা দেখতেছি, এই বিমটা কিন্তু আমার ল্যান্ডিং এর বিম, দ্যাট মিন্স আমার 5 ফিট লেভেলের যে বিম। সো আমি যদি এখানে বিম লেআউটটার দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই পার্টিকুলার স্ল্যাবকে আমরা যদি প্যানেল ওয়াইজ ভাগ করে দেই, দেন আমি নাম্বারিং করলে এটার নাম্বারিং আসে 1 2 3, আবার এখান থেকে যদি করি 4 5 6, আমাদের এভাবে 6টা প্যানেল আসে। তো আমরা যখন স্ল্যাবটা ডিজাইন করতে যাব আমাদের এই পার্টিকুলার ম্যানুয়ালে যে প্রজেক্টটা দেওয়া আছে এটার রেসপেক্টে, তখন আমাদের কনসার্ন হলো এই 6টা প্যানেল আমাদেরকে এমন একটা ডিটেইলিং করতে হবে যেন আমার 6টা প্যানেলে কি থাকে, সেফ থাকে। তো তোমাদের ম্যানুয়ালে কাজটা যেভাবে করা হয়েছে সেটার যদি আমি একটু ব্যাখ্যায় যেতে চাই, এখানে আমরা যদি একটু ডাইমেনশনের দিকে খেয়াল করি, এখানে যে 22 ফিট 11 ইঞ্চি আর এটা 22.5 ফিট আছে। তো সাধারণত আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, বা আমরা আসলে 4-1 এ উঠে গেছি, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কনসিডারেশন গুলোকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব। সো এই যে 22 ফিট 11 ইঞ্চি আর 22.5 ফিট, আমরা আসলে মোটামুটি ভাবে 6 ইঞ্চি কোনো কোনো ক্ষেত্রে 1 ফিট পর্যন্ত ডিফারেন্স থাকলেও আমাদের কাজ যদি সহজ হয়ে যায় আমরা তাদেরকে সমান ধরে নিই স্ল্যাবের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে হয়তো কিছু রেট, বাট স্ল্যাবের ক্ষেত্রে আমরা ধরতে পারি। সুতরাং আমাদের এই যে দুইটা ডাইমেনশন দেখতেছি, এই দুইটা ডাইমেনশনের মধ্যে যদি আমি পার্থক্য করি, তাহলে দেখা যাবে আমার পার্থক্য মাত্র 5 ইঞ্চির পার্থক্য। সো মাত্র 5 ইঞ্চির পার্থক্য থাকার কারণে আমি এখানে কাজটাকে সহজ করার জন্য ধরে নিব আমার এই ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন সেম। আমার এই দুইটা ডাইমেনশন যদি সেম হয়, এবার আমরা উপরের প্ল্যানের দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব আমরা যে প্যানেলটা ডেভেলপ করে এসেছিলাম 1 2 3 4 5 6, এইটা অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে ওয়াই এক্সিস যেটা আছে, ঠিক আছে, আমি যদি এখানে একটা এক্সিস চিন্তা করি, এখানে যদি আমি এইভাবে একটা এক্সিস চিন্তা করি, তাহলে এই এক্সিসের অ্যাবাউটে কিন্তু এটা মিরর, এই এক্সিসের অ্যাবাউটে এটা মিরর। সুতরাং আমরা কাজটাকে সহজ করার জন্য ম্যানুয়ালেও সেভাবে কাজটা করেছে, এই দুটো প্যানেলকেই সেম ধরা হয়েছে যেহেতু তাদের আদার্স কন্ডিশন। সেই পুরোটাকে মিলাই আমি হয়তোবা 1 নম্বর একটা প্যানেল চিন্তা করলাম, আবার এই মাঝখানের এই দুটোকে মিলাই আমি 2 নম্বর প্যানেল চিন্তা করলাম, আবার
এই দুটোকে মিলাই আমি 3 নম্বর, মানে বোথ দ্য কেসেস দে আর সেম। সুতরাং ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা কাজটা শুরু করব, তখন আমাদের এই কলাম লেআউটের উপর বেস করে তাদের কানেক্টিভিটি একটা বিমের মাধ্যমে দিতে হবে, এবং সেই বিম লেআউটটা দেওয়ার ফলে আমাদের স্ল্যাব কতগুলো সেগমেন্টে ভাগ হয়ে যাবে। এবার যে স্ল্যাবগুলো সেগমেন্টে ভাগ হয়ে যাবে, আমাদের টার্গেট থাকবে কাজটাকে যত সহজ করতে পারি। তো এখানে আমরা যে ম্যানুয়ালে কাজ করতেছি, এখানে আমরা দেখতেছি যে আমরা জাস্ট এটাকে যদি মিরর আকারে কনসিডার করে নেই, যেহেতু ভেরিয়েশন খুবই কম, আমাদের 6টা প্যানেলের জায়গায় তখন কিন্তু চলে আসছে কয়টা প্যানেল? 3টা প্যানেল। সো আমাদের কনসার্ন হলো এই 3টা প্যানেলকে আমরা ধরে ডিজাইন করে দিব। এই 3টা প্যানেলকে চিন্তা করে আমরা একটা ডিটেইলিং করব, একটা থিকনেস চিন্তা করব, যেটা আমি ওভারঅল সলভ করব। তাহলে এবার আমরা আমাদের রেগুলার কনভেনশনাল স্ল্যাবে আবার চলে যাই। আমি যে এই প্যানেলের কথা বললাম যে আমি ডাইমেনশন 6 ইঞ্চি থেকে 1 ফিট পরিমাণ নিতে পারবো। সো সাপোর্ট কন্ডিশন কিন্তু, ফর এক্সাম্পল যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সেটা যদি আবার রিপিট করি, ফর এক্সাম্পল ধরে নাও এইটার এই ডিরেকশনে ছিল 12, এই ডিরেকশনে ছিল 16। আবার এইদিকে একটা প্যানেল, এটার এই ডিরেকশনে ছিল 15, আর এই ডিরেকশনে হয়তো বা কোনো কারণে কলামটা হয়তো বা কিছুটা অ্যালাইনমেন্ট, কিছু আপস এন্ড ডাউনস এর জন্য এইখানে ধরে নাও 11.5। আমি এই ক্ষেত্রেও বলবো কাজ সহজ করার জন্য এই দুইটাকে তুমি সেম ধরে নিতে পারো, কিন্তু শর্ত একটাই, সাপোর্ট কন্ডিশন। সাপোর্ট কন্ডিশন গুলো কি দেখো, এখানেও কিন্তু এইখানে এসে আর কন্টিনিউশন নাই, এখানে এসে কিন্তু কন্টিনিউশন নাই, আবার এখানে এসেও কি কন্টিনিউশন নাই, এখানে এসে এদিক। সুতরাং এই যে ব্যাপারগুলো, আবার এই ডিরেকশনে কিন্তু কন্টিনিউশন আছে, আবার এই ডিরেকশনে কি আছে? কন্টিনিউশন আছে। সুতরাং সাপোর্ট কন্ডিশন এবং কন্টিনিউশন এই দুইটা বিষয়, এবং এদিকেও কিন্তু দেখো এই দুইটা প্যানেলে কিন্তু চারদিকে বিম দ্বারা কিন্তু একটা এমবেডেড অবস্থায় আছে। সুতরাং এই সাপোর্ট কন্ডিশন এবং কন্টিনিউশন এই জিনিসটা কিন্তু আবার কি থাকতে হবে? সেম থাকতে হবে। এখন কোনো কারণে যদি এমন হতো যে এই ডিরেকশন এই যে 15 ফিট বা 11.5 ফিটের এই বিমটা নাই কোনো কারণে, তাহলে কিন্তু হুবহু ডাইমেনশন হলেও, মানে একদম কাছাকাছি লেভেলের ডাইমেনশন হলেও আমি এটাকে ওইভাবে নিতে পারতাম না। ক্লিয়ার? সুতরাং আমার কিন্তু সাপোর্ট কন্ডিশন বা এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। একটা বিল্ডিং কে কতগুলো প্যানেল ভাগ করে দিলাম ডাইমেনশন অনুযায়ী, এ আর এটাকে বলতেছি বি। এ এবং বি দুজনের ডাইমেনশন ধরে নাও একদম হুবহু সেম, কিন্তু দুজনের কন্ডিশন সেম না, সেম ধরে ডিজাইন করা যাবে না ডাইমেনশন সেম হলো। ফিলোসফি বোঝা গেছে? সুতরাং আমি স্ল্যাবের লোকেশন কোথায়, স্ল্যাবের কন্টিনিউশন, এই এ স্ল্যাব চারদিকেই সে কি অবস্থায় আছে? চারদিকেই কিন্তু তার একটা কন্টিনিউশন আছে, চারদিকে বিমও আছে, কন্টিনিউশনও আছে। কিন্তু বি সয়েলটা সরি এই বি যে স্ল্যাব যেটা, বি প্যানেল যেটা, বি প্যানেলটার কিন্তু চারদিকে বিম থাকলেও চারদিকে কিন্তু কন্টিনিউশন নাই। সো আমার এ স্ল্যাবে নেগেটিভ মুভমেন্ট অনেক বেশি আসবে, হোয়ারএস এর চেয়ে বি স্ল্যাবে পজিটিভ মুভমেন্ট বেশি আসবে, কোফিশিয়েন্ট বেশি আসবে, আর ডাইমেনশন সেম হলে তো মোমেন্টও ওই বেশি আসবে। সুতরাং আমার এইটা হলো বেশি গুরুত্বপূর্ণ, যে লোকেশন এবং তার সাপোর্ট এবং কন্টিনিউশন, এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর ডাইমেনশনের কথাটা বললাম 6 ইঞ্চি থেকে 1 ফিট পরিমাণ, ভেরিয়েশন হলো যদি অন্যান্য কন্ডিশন সেম থাকে, লোড একই রকম থাকে, আমরা তাহলে ওটাকে সেম ধরে নিব। আচ্ছা, এবার আমরা এই যে স্ল্যাবটাকে করে নিলাম, লাইক হলো এই পুরোটাকে নিয়ে একটা 3, মাঝখানের পুরোটাকে 2, আর এই বটমের এই পুরোটাকে আমরা 1 ধরে নিলাম। এই যে তিনটা প্যানেল করে নিলাম। এখন বিষয়টা হলো এই তিনটা প্যানেলের জন্য আমি কি আলাদা আলাদা ডিজাইন করব, না তিনটা প্যানেলের জন্য একই ধরনের ডিজাইন করব? তোমাদের ম্যানুয়ালে যেটা করা হয়েছে, তোমাদের ম্যানুয়ালে এই 1 2 3 যদি আমি প্যানেল নামকরণ করি, দেখবা যে শুধুমাত্র প্যানেল 1 দ্বারাই থিকনেসটা বের করা হয়েছে। কারণ হলো এখানে উইজডম এবং জাজমেন্ট ব্যবহার করে দেখা গেছে যে 1 2 3 এর ভিতরে 1 প্যানেলে থিকনেস সবচেয়ে বেশি আসবে, এই কারণে 1 ধরা হয়েছে। এখন বাস্তবতাটা হলো আমরা কি আলাদা করতে পারতাম কিনা? আমরা যে পার্টিকুলার প্রজেক্টে কাজ করতেছি, আমাদের এই পার্টিকুলার প্রজেক্টে আলাদা করার কোনো স্কোপ নাই। এতে আমাদের যতটুকু লাভ হবে তার চেয়ে বেশি আমরা কনস্ট্রাকশনের সময় ঝামেলায় পড়ে যাব। সো এই যে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টে
1 2 3 এই তিনটার ভিতরে যেটার থিকনেস সবচাইতে বেশি আসবে আমরা সেটা ধরেই সলভ করব। এবং এটা আমরা যেহেতু ম্যানুয়ালটা তৈরি করার সময় আমরা জানি আগে থেকেই যে একে বেশি আসবে, এই কারণে তোমরা যদি মিনিমাম থিকনেসেরটা দেখো এই তোমাদের ম্যানুয়ালে যেটা সলভ করা আছে এখানে দেখবা শুধুমাত্র এই বড় প্যানেলটাই কাজ করা হয়েছে। দ্যাট মিন্স এই যে প্যানেল 1 যেটা এটা নিয়ে কাজ করা হয়েছে, 2 এবং 3 নিয়ে কাজ করা হয়নি। কিন্তু তোমরা যখন ল্যাব রিপোর্ট তৈরি করবে তখন তোমরা 1 2 3 তিনটার জন্যই বের করবা। আর তোমাদের আমি যে ল্যাব রিপোর্ট তোমাদের করতে দিব এবং তোমাদের যে ক্লাস পারফরমেন্স হবে আজকে সেখানে এই ডাইমেনশনটা আমি চেঞ্জ করে দিব। সো তোমাদের তো বাই ডিফল্ট চেঞ্জ আসবেই। সো যাই আসুক না কেন তোমাদের এই প্যানেল 1 2 3 এই স্টাইলেই থাকবে তোমাদের এই, এবং সেখানে 6টাও আসতে পারে। তোমাদের যখন ডাইমেনশনটা আমি চেঞ্জ করে দিব তোমাদের 1 2 3 না, তোমাদের 1 2 3 4 5 6 আসতে পারে। তো তোমাদের যেটা করতে হবে 1 থেকে 6, তোমাদের যেহেতু আলাদা আলাদা 6টা প্যানেল হবে তোমাদের 1 থেকে 6 প্রত্যেকটা প্যানেলের জন্য থিকনেস বের করতে হবে। থিকনেস বের করে তার ভিতরে যেটা ম্যাক্সিমাম থিকনেস সেটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করবা। আচ্ছা, এবার আসি যে প্র্যাকটিক্যালি আমরা ভেরিয়েবল থিকনেস ব্যবহার করতে পারি কিনা। তো সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা দেই সেটা হ্যাঁ করা যায়। ফোর্সে আমরা আমি বারবার যেহেতু আমরা আমাদের ভার্সিটির প্ল্যানটা কিছুটা আইডিয়া আছে আমাদের, আমি এই জন্য ভার্সিটির এক্সাম্পলটা সবসময় দেওয়াটা প্রেফার করি। আমাদের ভার্সিটির প্ল্যানটা সামথিং লাইক দ্যাট। আমি যদি প্ল্যানটা একটু আঁকি, আমাদের প্ল্যানটা এরকম একটা প্ল্যান, ওকে। এবং আমি যদি ব্লক অনুযায়ী ভাগ করে দেই, আমাদের এ ব্লক, আমাদের বি ব্লক এবং আমাদের সি ব্লক, ওকে। নাও এই যে একটা প্ল্যান সিস্টেম এবং এটা ডাইমেনশন কিন্তু যথেষ্ট বড়, অনেক বড় ডাইমেনশন। এই ধরনের প্রজেক্টে যদি তোমার এ ব্লকে থিকনেস আসে ফর এক্সাম্পল 6 ইঞ্চি, বি ব্লকে যদি থিকনেস আসে ধরো 5 ইঞ্চি এবং সি ব্লকে যদি থিকনেস আসে অলমোস্ট ধরো 5.5 ইঞ্চি, ওকে, 5.5 ইঞ্চি, দেন এটা ফিজিবল। এবং এই ধরনের প্রজেক্টে সেটা করা উচিত। এই ধরনের প্রজেক্টে তখন তুমি এ ব্লকটা 6 ইঞ্চি ধরে কাজ করবা, বি ব্লকটা 5 ইঞ্চি ধরে কাজ করবা, সি ব্লকটা 5.5 ধরে কাজ করবা। কারণ এখানে একটা বড় জায়গা জুড়ে এই কাজটা হবে, অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে। তোমার এই 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ কমানোর ফলেই এটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে। প্লাস এখানে চাইলেই আমি কি করতে পারবো, ভেরিয়েশনটা আনতে পারবো। পুরো সেগমেন্ট আমি কনস্ট্রাকশনের সময় যখন আমি রেইনফোর্সমেন্ট দিব এই ডিরেকশন, মেইন ঝামেলাটা হয়ে যায় এই থিকনেসের ভেরিয়েশনটা করলে রেইনফোর্সমেন্ট প্লেসমেন্টে। আমরা তো ক্লিয়ার কভার দিব, ক্লিয়ার কভার দেওয়ার পর রেইনফোর্সমেন্টটাকে নাইলে বেন্ড করে আবার আপস এন্ড ডাউনস করতে হয় ক্র্যাঙ্কের মতন। ক্র্যাঙ্ক তো ফুল ডেপথ জুড়ে হয়, এখানে দেখা যায় এটা খুবই ডিফিকাল্ট সাইডে মিলানো। কিন্তু আমরা যখন এইখানে ব্লক ওয়াইজ রেইনফোর্সমেন্ট দিতে যাব তখন কিন্তু আমাদের কাজ করাটা সহজ হলো এই কারণে। আমি যদি এখানে দেখাই জিনিসটা, যে এখানে রেইনফোর্সমেন্টটা আমাদের চাইলে আমরা এই এ ডিরেকশনের রেইনফোর্সমেন্ট এই দিকে এবং এই দিকের যে রেইনফোর্সমেন্টটা দিব, আবার এই দিকের যে রেইনফোর্সমেন্টটা দিব, এইখানে কিন্তু আমরা অল থ্রো পুরো এ ব্লক সেম দিতে পারবো। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে বি ব্লকের শুরুর যে পয়েন্টটা বা এই দিকেরও যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কিভাবে সলভ করব। তো এইটাকেও সলভ করার ওয়ে আছে। এইটাকে আমরা হয় চাইলে এই যে এইভাবে করতে পারি, বি ব্লকটাকে ফুল থ্রো নিতে, আমি এগুলো ডিটেইলে আসলে এখন যাব না, এইভাবে ভাগ করে নিতে পারি। অথবা এ ব্লকটাকে এইভাবে যে ডটেড দিলাম এবং সি ব্লকটা ডটেড, এইভাবে ভাগ করতে পারি। আর এই যে জয়েন্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা চাইলে ভেরিয়েশন। এবং তোমাদেরকে আমি একটু হিন্ট দিই, আমি এই জন্য ভার্সিটির এক্সাম্পল দিচ্ছি, বললে তোমরা বুঝতে পারবা। আমাদের কিন্তু এই লোকেশনে স্টেয়ার আছে, আমাদের এই এ এবং বি এবং সি এর কানেক্টিং পয়েন্টে কিন্তু স্টেয়ার আছে। সো স্টেয়ার থাকলে কিন্তু সেখানে অলরেডি তুমি স্ল্যাবের কিন্তু একটা ডিসকন্টিনিউটি পাবা। সো যেটা আমরা চাচ্ছি সেটাও কিন্তু ফিজিবল হচ্ছে অ্যাজ পার দ্য আর্কিটেকচারাল প্ল্যান। তো এই ভেরিয়েশন গুলো এই সকল পার্টিকুলার কেসে করা যায়। আদারওয়াইজ এইরকম যে ছোটখাটো প্ল্যান, এই ছোটখাটো প্ল্যানে এই ভেরিয়েশনটা করা হয় না। এতে যতটুকু না লাভ হবে তার চেয়ে আমার কনস্ট্রাকশনে হিউজ আমি একটা প্রবলেম ফেস করব। সো ইন দ্যাট কেস সবকিছু মিলে আমার একটা ওয়ান থিকনেস কনসিডার করা উচিত। স্যার, হ্যাঁ বলো।
স্যার, ওই যে 6টা প্যানেলের কথা একটু আবার বলবেন? না, 6টা প্যানেলের কথা বললাম এই কারণে যে তোমাদের আমি ক্লাস পারফরমেন্স বলো বা ল্যাব রিপোর্ট বলো, এই যে ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন তোমাদের রোলের সাথে আমি অ্যাডজাস্ট করে দিব। তো যখন রোলের সাথে অ্যাডজাস্ট করে দিব তখন দেখা যাবে হয়তোবা তোমাদের কারো কারো অল্প কিছু মানুষ বাদে ম্যাক্সিমামেরই এই ডিফারেন্সটা 6 ইঞ্চি বা 1 ফিটের চাইতে বেশি আসবে। তো যখন বেশি আসবে তখন কি আর তুমি মিরর ধরতে পারবা? পারবা না তো। তাহলে তোমাকে এটা 1 2 3, তারপরে এইটাকে 4, এইটাকে 5, আর এটাকে কি ধরতে হবে? 6 ধরতে হবে। কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে তো যেটা বলা হয়েছিল ম্যানুয়ালে আমরা যেহেতু সংক্ষিপ্ত আকারে কাজটা সলভ করতে চাই, এখানে এই জন্য বড় একটা প্যানেল নিয়ে নেওয়া হয়েছে। ওকে, বড় প্যানেলটা বুঝাই যাচ্ছে যে 3টা প্যানেলের ভিতরে এখানে থিকনেস সবচেয়ে বেশি আসবে। সূত্রগুলো তোমরা অলরেডি জানো, এফইএ কোফিসিয়েন্ট অনুযায়ী, কোড অনুযায়ী, বা এফইএ কোড বলো বা বিএনবিসি কোড বলো, যেটাই বলো। আচ্ছা, সেই অনুযায়ী আমাদের থিকনেস চলে আসছে এই যে সূত্র থেকে কত, 5.8। এইটাকে রাউন্ড অফ করে দেখো নেওয়া হয়েছে কত, 5.5। এখন আমরা নর্মাল কনভেনশনাল আরসিসি তে সবসময় আপার রাউন্ডিং এ ইউজ টু, এখানে 5.8 কে 5.5 করা হয়েছে। তো এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করে দেই, এই যে থিকনেস, এই থিকনেসের পর তো যে সেলফ ওয়েট বের করবা, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, এগুলো তো সব বের করা হবে। তারপরে মোমেন্ট বের করা হবে, ঠিক আছে? এই মোমেন্ট বের করার পরে একটা ডি চেক করা লাগে। তো এখানে মিনিমাম থিকনেসের সূত্র থেকে আসলো 5.8, আমি হয়তো এখানে লিখছি 5.5, ঠিক কি ভুল সেটা পরের ব্যাখ্যায় আসতেছি। মোমেন্ট বের করলা, মোমেন্ট বের করে ডি রিকোয়ার চেক করলা, ডি রিকোয়ারে তোমার ভ্যালুটা আসছে ধরো 4.5, ডি রিকোয়ারে আসছে 4.5 থিকনেস, অথবা ধরো 4.5 না দিয়ে আমি আচ্ছা 5 দিই। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, মিনিমাম থিকনেসের সূত্রে আসলো 5.8, এইটাকে আপার রাউন্ডিং করলে তো আমি ধরতে পারতাম কত, 6, ম্যানুয়ালে লোয়ার রাউন্ডিং করে ধরা হয়েছে 5.5, আর আমার যে সূত্র আছে ডি রিকোয়ারের সূত্র, সেই ডি রিকোয়ারের সূত্র ধরো আসছে 4, যার সাথে 1 ইঞ্চি যোগ করে আমার কত আসছে, 5 ইঞ্চি থিকনেস মোমেন্ট থেকে। এখন প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কোনটা চুজ করবা? এটাকে আপার রাউন্ডিং করে 6 চুজ করবা, না এই যে ম্যানুয়ালে একটা লোয়ার রাউন্ডিং করে 5.5 দেখানো হয়েছে এটা, নাকি আমার যা মোমেন্ট আসছে সেই মোমেন্ট দিয়ে আমি ডি রিকোয়ার চেক করলাম, সেই ডি রিকোয়ার থেকে পেলাম 5, সেই 5টা চুজ করব। এখানে বিষয়টা যেটা হলো সেটা হলো ক্ষেত্র বিশেষে আমাকে 5.8 কে 6 বা ইন সাম কেসেস 6.5 ও ধরতে হবে ক্ষেত্র বিশেষে। আর 5 আমি প্রেফার করব না, যেহেতু আমার রিকোয়ার আসছে 5.8, এখানে 5.5 করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে এত কিছু যদি আমরা পরেই জাজ করি, তাহলে এই যে সূত্র দেওয়া আছে এই সূত্রের মিনিংটা কি? এই সূত্রটাই তাহলে কেন দেওয়া হলো? তাহলে বরঞ্চ আরবিটারি একটা থিকনেস ধরে নিতাম, ধরে ডি রিকোয়ার বের করে আমরা একটা কিছু আপস এন্ড ডাউনস করে নিতাম। বিষয়টা হলো, এই যে মিনিমাম থিকনেসের যে সূত্রটা আসে, এটা আসে তোমার সার্ভিসিবিলিটি থেকে। এটা সার্ভিসিবিলিটি হলো ডিফ্লেকশনের পার্সপেক্টিভ থেকে। ওকে, দ্যাট মিনস এই 5.8 যে থিকনেসটা আসছে, এইটা হলো এই স্ল্যাবটা বেন্ড হবে না, বা স্ল্যাবে কোনো প্রকার কোনো ডিফ্লেকশন হবে না, বা নর্মাল সার্কামস্টেন্সে স্ল্যাবে কোনো ভাইব্রেশন হবে না ফর স্মল স্কেল মুভিং লোড। আর ডি রিকোয়ার থেকে যেটা আমি পাচ্ছি, লাইক হলো ডি 4 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 5, এইটা যদি দেই, ইট মিনস আমার স্ল্যাবটা ফেইল করবে না, ফ্লেক্সারে ফেইল করবে না, এই স্ল্যাবটা ক্র্যাক করবে না। এখন এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মানে কি? মানে হলো, আমার থিকনেস ধরো 5.8 আসছে, কেউ কি করলো, ডি রিকোয়ার বের করে 5 পাইলো, সে এই 5 ইঞ্চি দিয়ে স্ল্যাবটাকে ডিজাইন করলো, সে 5 ইঞ্চি দিয়ে স্ল্যাব ডিজাইন করে দিল। তো মোটামুটি ভাবে এইটা কনফার্ম, এই স্ল্যাবটা ক্র্যাক করবে না, ভেঙে চুরে পড়বে না, কারণ তার যা থিকনেস দরকার তুমি সেই থিকনেসটা প্রোভাইড করছো। কিন্তু এই 5 ইঞ্চি 5.8 এর চাইতে অনেক বেশি লোয়ার রাউন্ডিং, এদের মাঝখানে গ্যাপ অনেক বেশি। গ্যাপ বেশি হওয়ার কারণে যেটা হবে,
এই স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ মুভ করলে, তার মানে হয়তোবা দেখা যাবে যে কেউ হয়তোবা একটু জোরে হেঁটে গেছে বা কেউ একটু দৌড় দিছে, স্ল্যাবটা হালকা ভাইব্রেট করতেছে। ওকে, বা ছোটখাটো ফার্নিচার মুভ করলেও স্ল্যাবটার ভাইব্রেশনটা বোঝা যাবে। সো ভেঙে পড়বে না, কিন্তু এই যে আমার সার্ভিসিবিলিটি মানে সার্ভিস লাইফে কমফোর্টের যে ব্যাপার, সেফটি কনসার্নের যে ব্যাপার, এই জায়গাটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। দ্যাটস ওয়াই 5.8 কে এত বেশি লোয়ার রাউন্ডিং করে 5 ধরাটা উচিত না। এই কারণেই 5.8 কে লোয়ার রাউন্ডিং করে 5.5 ধরা হয়েছে, যদিও বা ডি রিকোয়ার দেখা যাবে অনেক কম আসবে। এখন প্রশ্নটা হলো, তাহলে 5.8 এর জায়গায় যদি 5.5 ধরি, কখন তাহলে 6 ধরবো? নরমালি এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর হওয়ার কারণে আমি 5.8 কে লোয়ার রাউন্ডিং করে 5.5 ধরছি। কিন্তু এটা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং না হয়ে একটা ইনস্টিটিউশন হইতো, লাইক হলো আমাদের ভার্সিটির ক্লাসরুম, অথবা ধরো একটা হল রুম, অথবা ধরো একটা মার্কেট প্লেস, তাহলে অথবা ধরো একটা গার্মেন্টস যেখানে ওয়ার্কাররা নরমালি কাজ করবে, এইরকম বিষয় যদি হইতো, তাহলে আমি 5.8 এর জায়গায় আমি 6 বা 6.5 ধরতাম, যদিও বা আমার ডি রিকোয়ার 5 আসতো। কারণটা কি সেটা বলি। আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যেটা হয়, এইরকম একটা প্যানেল যখন থাকে, এই প্যানেলের ভিতরে অনেক পার্টিশন ওয়াল থাকে। পার্টিশন ওয়াল গুলো কেন আসে? এই যে আমাদের উপরের যে আর্কিটেকচারাল প্ল্যান গুলো আমরা একটু দেখি, এই যে একটা টয়লেট আছে, একটা বারান্দার পার্টিশন আছে, একটা ড্রয়িং রুম ডেভেলপ করা, আমার একটা কিচেনের ফেসিলিটিস আনতে হয়, এরকম বিভিন্ন ফিলোসফি থাকে। এই ফিলোসফির কারণে আমার স্ল্যাবে কিছু পার্টিশন ওয়াল আসে। তো আমার স্ল্যাবে যখন একটা পার্টিশন ওয়াল আসে, স্ল্যাবটা একটু ভারী হয়ে যায়। তোমরা বাসায় একটু ট্রাই করে দেখো, একটা পাতলা কাগজ আর একটা ভারী কাগজ, দুইটা কাগজের, বা ধরো দুইটাই পাতলা কাগজ নাও, ভারী কাগজ আর পাতলা কাগজের দরকার নেই, দুইটাই কাগজ নাও। কাগজ নিয়ে একটা কাগজের উপরে একটা কলম রেখো, হালকা কলম, আর একটা কাগজে কলম না রেখে এবার তুমি যখন আঙ্গুল দিয়ে টোকা দিবা, দেখবা যেই কাগজটার উপরে কলম রাখা আছে সেই কাগজটা কম্পারেটিভলি কম ভাইব্রেট হচ্ছে, আর যেই কলম কাগজটার উপরে কলম নেই সেটা দেখবা বেশি ভাইব্রেট হচ্ছে, কারণ সে একদম হালকা অবস্থায় আছে। সো আমার যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে পার্টিশন ওয়ালের কারণে কিছু লোড আসবে, কিছু লোড এসে স্ল্যাবটা একটু স্টেবল থাকবে, আর আমার রিকোয়ারমেন্ট তো 5 ইঞ্চি। সো আমার স্ল্যাবটা ক্র্যাকও করবে না। এই কারণে আমি 5.8 কে লোয়ার রাউন্ডিং করে 5.5 করেছি। আর কিন্তু 5 এ যাইনি। 5 এ যাইনি এই কারণে, কারণ অত বেশি লোয়ার রাউন্ডিং করলে হয়তো আমি ভাইব্রেশনের প্রবলেমটা আমি ফেস করব, কিন্তু 5.8 থেকে 5.5 করার কারণে আমার ভেরিয়েশনটা কম। এখানে যদি ওই যে যেটা বললাম ইনস্টিটিউশন বা ওই যে হল রুম বা মার্কেট প্লেস হয়, যেখানে কোনো পার্টিশন ওয়ালই দেখা যাবে তেমন থাকবে না, পুরো স্ল্যাবটাই একদম ফাঁকা জায়গায় থাকবে, সেইখানে দেখা যাবে এই মিনিমাম থিকনেসের যে 5.8, এইটা দিলেও স্ল্যাবটায়, এবং এগুলাতে কি হয় যে গার্মেন্টস বলো, হসপিটাল বলো, হসপিটালের একটা ওয়ার্ড, এখানে ট্রলি যাবে, ভারী লোড যাবে, ফলে দেখা যাবে একটা ভাইব্রেশন হয়তো বা বুঝতে পারবে। লোডটা বেশি হয় নরমাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর থেকে। হ্যাঁ, না, নরমাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ পার্টিশন ওয়াল আসার কারণে স্ল্যাবটার উপরে একটা লোড, অ্যাডিশনাল লোড চলে আসে, এর কারণে মানে সুপার ইম্পোজ লোড, এই কারণে ও ভাইব্রেশনটা কম প্রপাগেট করে। ক্লিয়ার? হোয়ারাস তোমার ওই যে খোলা জায়গায়, লাইক হলো একটা গার্মেন্টসে, ধরে নাও ওয়ার্কাররা সবাই বসে আছে একটা গার্মেন্টসে, এখন এইখানে একটা কন্টিনিউয়াসলি ডেনিম গুলো, কাপড়গুলো ধরো ট্রলিতে করে নিয়ে যাচ্ছে, ওয়ার্কাররা প্রতিবার কাপড় নিয়ে যাওয়া আসার কারণে পায়ের নিচে ভাইব্রেশন অনুভব করে। তুমি ওয়ার্কারকে যতই বুঝায় বলো না কেন, এই স্ল্যাব কোনোদিন ভাঙবে না, কারণ তুমি কি করছো, 5 ইঞ্চি জানো লাগবে, তুমি দিছো 5.5 ইঞ্চি, কোনোদিন ভাঙবে না। ওকে বললেও কিন্তু ওখানে কাজ করতে কমফর্ট ফিল করবে না। ক্লিয়ার? সো ওই যে ভাইব্রেশন, ওইটাকে ওভারকাম করার জন্য তখন আমি কি করব, এই ধরনের কেসে 5.8 এর জায়গায় আমি হয়তোবা 6 ইঞ্চি চুজ করব, কারণ আমার সার্ভিসিবিলিটি এখানে একটা বিগ ফ্যাক্টর। আর যেহেতু এটা রেসিডেন্সিয়াল হবে, এখানে তেমন কোনো ভারী লোড আসবে না। এর সাথে আবার অ্যাডিশনাল ওই যে কলমের এক্সাম্পল দিলাম, কিছু ওয়াল কলমের মতন স্ল্যাবের উপরে এসে কি করবে, তাকে কিছুটা স্ট্যাবিলিটি দান করবে। সো এই কারণেও ভাইব্রেশন কম হওয়ার কারণে, আর আমার লাগবে তো কম, আমার লাগবে তো 5 ইঞ্চি, সুতরাং আমি 5.5 দিলে কি থাকতেছি, সেফও থাকতেছি, কিছুটা লোয়ার রাউন্ডিং হলো, এর সাথে আবার আমার সার্ভিসিবিলিটিও কাজ করে ফেললো।
আচ্ছা, এত কিছু বললাম, এত কিছুর পরেও একজন ডিজাইনার চিন্তা করলো যে না, আমি ওই সামান্যতম কোনো রিস্কেও যাব না, বা আমার এত কিছু চিন্তা করার দরকার নেই আমি, এবং খরচও আমার জন্য বিগ ফ্যাক্টর না। মানে খরচ বলতে হলো স্ল্যাবে 1/2 ইঞ্চিতে কি আর খরচ হবে, সে 6 ইঞ্চি ধরলো। ওকে, আচ্ছা, তার ক্ষেত্রে আমার মেসেজ হলো আমরা একটা সূত্র এরকম জানি আর্টকোয়েকের জন্য। এটা যদিও আমি বিএনবিসি 2006 অনুযায়ী বলতেছি, 2017 এ সরি 2000 বিএনবিসি 2020 তে এই কোফিশিয়েন্টটা কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা দেখ, কোফিশিয়েন্টটা নাই লেখি, এখানে ধরো একটা কোফিশিয়েন্ট আছে জেড আই সি এরকম মিলাই কিছু কোফিশিয়েন্ট আছে, তার সাথে কিন্তু একটা ডাব্লিউ থাকে। তো এই যে ভিটা কি, ভিটা হলো বেস শেয়ার। এই বেস শেয়ারটা কিন্তু কি আসে, ফ্লোর টু ফ্লোর যে ধাক্কাটা দেয় আর্টকোয়েক তার ভ্যালু। এখন এই বেস শেয়ারের সাথে যে কোফিশিয়েন্টটা আমরা মাল্টিপ্লাই করি, এই কোফিশিয়েন্টটা কিন্তু আমার স্ট্রাকচারাল সিস্টেম, আমার সয়েল টাইপ, বিল্ডিং এর লোকেশন, এইগুলোর জন্য কিন্তু অলমোস্ট কি বলবো, কনস্ট্যান্ট না হলেও কনস্ট্যান্টের কাছাকাছি থাকে। সুতরাং এই কোফিশিয়েন্ট কিন্তু এই যে মাঝখানে যেটা আমরা ল্যাটারাল লোডের দিন আমি আরো ডিটেইল আলোচনা করব, এই জায়গাটা কিন্তু খুব বেশি ভেরিয়েশন হয় না। তার মানে ভি, এই যে বেস শেয়ার যেটা ফ্লোরে ফ্লোরে আমার আর্টকোয়েকের এফেক্ট, এটা কিন্তু মেইনলি আসতেছে কোথা থেকে, এটা মেইনলি ভ্যারি করতেছে ডাব্লিউ থেকে। ডাব্লিউটা কি, বিল্ডিং এর ডেড লোড। আর একটা বিল্ডিং এর ডেড লোডের মোর দেন 60%, কোন কোন ক্ষেত্রে আমি তো বলবো 70% লোডও, প্রায় 60 to 70% লোড চলে আসে এই স্ল্যাব থেকে। সুতরাং তুমি স্ল্যাবের থিকনেস 0.5 ইঞ্চি বাড়ানো মানে হলো তুমি ডাব্লিউর ভ্যালু কিন্তু অনেক বেশি বাড়াই দিতেছো। সুতরাং একজন ইঞ্জিনিয়ার যে 5.5 ধরলো, আরেকজন ইঞ্জিনিয়ার 6 ধরলো, তো তাদের কিন্তু ডাব্লিউর ভিতরে বেশ ভালো একটা চেঞ্জ আসবে, এবং এই চেঞ্জের কারণে কিন্তু কি চলে আসবে, বেস শেয়ারের ভ্যালু দুজনে বেশ ভালো রকম চেঞ্জ আসবে। এবং এই বেস শেয়ার চেঞ্জ হওয়া মানেই হলো ফ্লোর টু ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে আর্থকোয়েকের যে ইফেক্ট, এই ইফেক্ট কিন্তু বেড়ে যাবে। আর এই আর্থকোয়েকের এফেক্ট যত বেশি হবে, তোমার বিম কলামের মোমেন্টও তত বেশি আসবে, রেইনফোর্সমেন্টও বেশি আসবে, সাইজও বেড়ে যাবে। সুতরাং তুমি স্ল্যাবের থিকনেস দিয়ে শুধু স্ল্যাব না, পুরো সিস্টেমটাকে, আর ফাউন্ডেশনের খরচ সেটা তো অ্যাডিশনাল আছেই। এই জন্য আমরা যখন এই যে স্ল্যাবের থিকনেসটা করব, আমরা মিনিমাম থিকনেসের সূত্র ব্যবহার করে একটা ভ্যালু, একটা আইডিয়া পাবো। কিন্তু এটাকে লোয়ার রাউন্ডিং করব না আপার রাউন্ডিং করলে কতটুকু লোয়ার রাউন্ডিং করব, কতটুকু আপার রাউন্ডিং করব, সেই জিনিসটা আমাদের এই সকল বিষয় চিন্তা করে ফাইনাল ডিসিশন। আচ্ছা, এবার আসি, আমাদের স্ল্যাব থিকনেস তো আমরা ফাইনালাইজ করে ফেললাম যে যে অনুযায়ী। পরের যে কাজগুলো একটু সহজ আছে, স্টেপ বাই স্টেপ আসি। থিকনেস থেকে আমরা একটা সেলফ ওয়েট বের করে নিব। একটা ফ্লোর ফিনিশ তো আমরা জানি, ফ্লোর ফিনিশ নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে আমি আর আলোচনা করব না, তোমাদের হিন্ট দেওয়া আছে। লাইভ লোড, এটা অ্যাজ পার বিএনবিসি, বিএনবিসি তে আমাদের লাইভ লোডের জন্য চার্ট দিয়ে দেওয়া আছে। সেখানে আমরা রেসিডেন্সিয়াল করতেছি না কমার্শিয়াল করতেছি, কি পারপাসে আমরা করতেছি, সেই পারপাস অনুযায়ী আমাদের লাইভ লোড আসবে। এখন চলে আসতেছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালের লোডটা তোমাদের ম্যানুয়ালে দেওয়া আছে 40, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কত ধরবা, এইটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু হিন্ট দিতে চাচ্ছি, যে এটার ভ্যালু 40 ধরবা কিনা, নাকি এটার ভ্যালু 20 ধরবা, নাকি এটার ভ্যালু কোনো কোনো ক্ষেত্রে আমাকে 50-60 ধরার প্রয়োজন পড়তে পারে। এইটার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট ম্যাথমেটিক্স দেখাচ্ছি, ঠিক আছে? আমি ধরো এখানে চারটা প্যানেল আঁকতেছি, চারটা প্যানেলের ডাইমেনশন ডিফারেন্ট। ধরে নাও একটা, হয়তো এগুলো হবে না, অ্যাস্থেটিক্যালি ঠিক হবে না, জাস্ট বোঝানোর জন্য। ধরে নাও একটা প্যানেল হলো 20 ফিট বাই 20 ফিট, তার পাশে আমি আরেকটা প্যানেল ড্র করলাম। প্যানেলটা, এটা আসলে আমি নরমালি ফেস টু ফেস ক্লাসে ক্যালকুলেশন করে দেখাই স্টুডেন্টদেরকে, ঠিক, এখন আর ওই সময়টা নিব না। ধরে নাও এটা 15 ফিট বাই 15 ফিট একটা প্যানেল। এই প্যানেল বলতে আমি বুঝাচ্ছি যে বিম দ্বারা ইনক্লোজড যে প্যানেলটা। আর ধরে নাও এখানে আরেকটা প্যানেল আছে, এই প্যানেলটা হলো 10 ফিট বাই 10 ফিট, ওকে, এটা হলো 10 ফিট বাই 10 ফিট একটা প্যানেল, ওকে। নাও এবার আমি এই প্যানেলের মধ্যে কিছু পার্টিশন ওয়াল চিন্তা করব। তো এই প্যানেলের মধ্যে আমি কিছু পার্টিশন, এখানে আমার যে পার্টিশন ওয়াল, সবচেয়ে ক্রিটিক্যাল পার্টিশন ওয়াল কন্ডিশন কি হতে পারে, সেটা হলো
যে পার্টিশন ওয়াল দ্বারা আমার এই প্যানেলটা একদম ক্রিস ক্রস হয়ে আছে। ওকে, এই পার্টিশন ওয়াল দ্বারা আমার এই পুরো প্যানেলটা ক্রিস ক্রস হয়ে আছে, তার মানে একদম পুরো 4 ভাগে ভাগ হয়ে গেছে। সর্বোচ্চ এটা প্র্যাকটিক্যালি এরকম না, সর্বোচ্চ আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, সর্বোচ্চ আমার এরকম হতে পারে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ যদি এরকম হয়, আমি ধরে নিলাম আমার এই ওয়ালগুলোর থিকনেস হলো 5 ইঞ্চি। নরমালি আমাদের পার্টিশন ওয়ালগুলো 5 ইঞ্চি থাকে। তাহলে এই ওয়ালের লোড এই স্ল্যাবে যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে আমি ফার্স্টে 20 ফিট বাই 20 ফিটের এই প্যানেলটার কথা যদি চিন্তা করি, আমি তোমাদের স্যাম্পল ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তোমাদের হয়তো ল্যাব রিপোর্ট করার জন্য সরাসরি বলে দিব, কিন্তু আমি স্যাম্পল ক্যালকুলেশন, যে ইঞ্জিনিয়ার তুমি কোথা থেকে পাবা যে 40 ধরবা না 30 ধরবা, সেটা হলো তাহলে এই যে ওয়ালগুলো কত, এই ওয়ালগুলোর থিকনেস 5 ইঞ্চি, তার মানে ধরে নিলাম 0.42 থিকনেস 5 ইঞ্চি মাল্টিপ্লাই করলাম এই ওয়ালগুলোর হাইট কতটুকু। নরমালি বিমের লেভেলে হাইট কম থাকে, স্ল্যাবের লেভেলে তো হাইট পুরো হাইটই থাকবে, লাইক 6 ইঞ্চি যদি বাদ দেই, তার মানে অলমোস্ট 9.5 ফিটের পরিমাণ। যদি 10 ফিট আমার হয়, তাহলে 5 ইঞ্চি ওয়াল হাইট হলো আমার প্রায় 9.5 ফিট। আর এই ওয়ালের ইউনিট ওয়েট কত, আমরা জানি ওয়ালের ইউনিট ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 120 পাউন্ড পার ফিট কিউব। সো আমি এখানে কিপে দিলাম, এই জন্য জিনিসটাকে দিলাম 0.12, যেহেতু কিপে কনভার্ট করলাম এইটা। তাহলে এইটা আসলো এই ওয়ালের লিনিয়ার লোড। এবার এইটার সাথে আমি মাল্টিপ্লাই করব কাকে, টোটাল লেন্থ। তাহলে এই ওয়ালের টোটাল লেন্থ কত, এইদিকে 20 ফিট আর এইদিকে কত গেছে 20 ফিট, দুটা ওয়াল যদি চিন্তা করি, তাহলে পুরো লেন্থটা মানে আমি পুরো ওয়ালের ওয়েট বের করতে চাচ্ছি 20 প্লাস 20, জাস্ট স্যাম্পল ক্যালকুলেশন দেখাচ্ছে এটা 20। সো এই যে 5 ইঞ্চি ওয়াল, 9.5 ফিট হাইট, ইউনিট ওয়েট 120 পিএসএফ, আর ওয়ালের লেন্থ হলো 20 ফিট প্লাস 20 ফিট। সে এইটা যদি এই টোটাল সব জিনিসগুলোকে যদি গুণ করে ফেলি, তাহলে এই 20 ফিট প্যানেলের ভিতরে যে দুটো ওয়াল আছে, এই ওয়ালের টোটাল লোডের সামেশন পেয়ে যাব। এখন এই লোডটা কাজ করতেছে কোথায়, এই প্যানেলের ভিতরে। এবং আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আমরা এটাকে লিনিয়ার লোড ধরি না, কারণ স্ল্যাবের ক্যাপাসিটির তুলনায় এটা খুবই ইনসিগনিফিকেন্ট। সো আমরা কি করব, এই পুরো লোডটাকে এবার স্ল্যাবের এরিয়া দ্বারা ভাগ করে দিব। সুতরাং ভাগ করব কাকে, 20 ইনটু 20 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। ওকে, এটাকে ভাগ করে দিব। সো পুরো ওয়ালের লোড বের করে ফেললাম তাকে। আচ্ছা স্যার, তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখবা ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 50 পিএসএফ এর মতন আসে, বা 0.05 কেএসএফ এর মতন। ওকে, 50 পিএসএফ এর মতন তোমার একটা স্ট্রেস আসে যদি 20 ফিট বাই 20 ফিট হয়। হোয়ারএস এই সেম মেথড, এই সেম যে তোমাদের প্রসেস দেখাইলাম, এই সেম প্রসেসটা তোমরা এই যে 10 ফিট বাই 10 ফিটের জন্য করে দেখো। 10 ফিট বাই 10 ফিটের জন্য যদি করো, পার্থক্য কি হবে, যে এখানে 20 প্লাস 20 প্লাস 20 করছো, সেই জায়গায় হবে 10 প্লাস 10, আবার ভাগ হবে কি 10 ইনটু 10 দ্বারা। এইটা করলে দেখবা যে এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 100 এর মতন আসে। আর 15 বাই 15 করলে এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 60-65 এর মতন একটা ভ্যালু আসে। তো অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা দেখানোর পিছনে আমার উদ্দেশ্যটা কি, এই ক্যালকুলেশনটা দেখানোর পিছনে আমার উদ্দেশ্য হইলো যে প্যানেলের সাইজের উপরে দেখো এই যে তিনটা কেস, 20 ফিট বাই 20 ফিট, 15 বাই 15, 10 বাই 10, অল দ্য কেসেস ওয়ালের প্যাটার্ন কিন্তু সেম। সকল ক্ষেত্রে 5 ইঞ্চি ওয়াল, সকল ক্ষেত্রে ওয়ালের হাইট 9.5 ফিট, সকল ক্ষেত্রে ওয়ালের ইউনিট ওয়েট 120, সকল ক্ষেত্রে পুরো প্যানেলটা ওয়াল দ্বারা ক্রিস ক্রস হয়ে আছে। কিন্তু প্যানেলের সাইজের উপরে পার স্কয়ার ফিটে ওয়ালের কন্ট্রিবিউশন কিন্তু প্রায় ডাবল হয়ে যাচ্ছে, 50 থেকে কোথায় হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা তাহলে একদম গদ বাঁধা মুখস্থ কিছু করা যাবে না, এটা আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে কি করতে হবে, আমার একটা জাজমেন্ট ইউজ করতে হবে। তাহলে সেই জাজমেন্টটা কি সেটা একটু আমি বলি। নর্মাল সার্কামস্টেন্সে আমার একটা প্যানেল যদি 10 ফিট বাই 10 ফিট হয়, রেগুলার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা আগে বলি, 10 ফিট বাই 10 ফিট যদি হয়, তাহলে কিন্তু আমার দেখা যাবে এটার ভিতরে কোনো পার্টিশন ওয়ালই আসবে না, সব ওয়ালই থাকবে যে চারদিকে বিম বরাবর। এইটা দেখা যাবে ফুল একটা হয়তোবা বেডরুম বা কিছু থাকবে। অথবা যদি বিল্ডিং এর অন্য কোনো জায়গায় থাকে, সর্বোচ্চ কি থাকবে, একটা ওয়াল থাকবে, একটা ওয়াল দিয়ে হয়তোবা
এইটা একদিকে হয়তো বা দুইটা পাশাপাশি দুইটা টয়লেট করলো, এই একটা টয়লেট এই একটা টয়লেট, এরকম একটা বিষয় হবে। কিন্তু প্যানেলটা যদি 20 ফিট বাই 20 ফিটের একটা প্যানেল হয়, তখন কিন্তু হ্যাভ এ পসিবিলিটি যে এইখান থেকে একটা এরকম ওয়াল দিয়ে দিল, আবার এইখান থেকে একটা ওয়াল নিয়ে এইটা একটা বেড করলো, এইটা একটা বেড, এটার সাথে একটা অ্যাটাচ কি করলো, টয়লেট করলো, তার সাথে আবার এইখানে হয়তো বা একটা ডাইনিং স্পেস কিছুটা চলে আসলো। তার মানে এই প্যানেলের উপরে ক্রিস ক্রস করে যে ওয়াল, সেইটা হওয়ার একটা পসিবিলিটি যখন প্যানেলটা কি থাকে, বড় থাকে। আর প্যানেলটা যখন ছোট থাকে তখন কিন্তু ওয়াল আসার পসিবিলিটি খুব কমে যায়। তো এইগুলো সব বিবেচনা করে আমার ফিলোসফি হলো, রেগুলার কনভেনশনাল রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি করো, লাইক হলো এই যে এরকম একটা প্যানেল যদি করো, তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো যে প্যানেল ওয়াইজ ওয়ালগুলো কিরকম আসছে। এই সকল ক্ষেত্রে লোড সর্বোচ্চ তোমার 40 থেকে 50-এর বেশি কি হবে না, আসবে না। আর ধরো আমাদের ভার্সিটির মতন ধরে যদি চিন্তা করো, আমাদের ভার্সিটির কথা যদি চিন্তা করি, ধরে নাও আমি বারবার ওই এক্সাম্পল ভার্সিটিতেই যাচ্ছি যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে, একটা যেহেতু কি বলবো একটা ইনস্টিটিউশন যেটার প্ল্যান সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এখন আমরা যদি এই এ ব্লকের কথাই চিন্তা করি, তাহলে এ ব্লকের এই জায়গায় আমাদের কি আছে, টয়লেট আছে। এই টয়লেটের প্যানেলটা বাদ দিয়ে এই পাশে যত প্যানেল আছে সবগুলো প্যানেলে কি ক্লাসরুম, তাহলে ক্লাসরুমে তো দেখা যাবে স্ল্যাবের ভিতরে কোনো পার্টিশন ওয়ালই নেই। আবার যেখানে টয়লেট সেখানে একই জায়গায় অল্প অল্প করে ঘন ঘন অনেকগুলো কি আছে, পার্টিশন ওয়াল কিন্তু আছে। সুতরাং এই জায়গার যখন প্যানেল ধরবো, এই জায়গার প্যানেল ধরার সময় আমার পার্টিশন ওয়াল হয়তো বা আমি ধরে নেব 60 পিএসএফ এর মতো লোড। কিন্তু এই জায়গার যখন প্যানেল ধরবো তখন আমি হয়তো বা এক্সিডেন্টাল মানে ভবিষ্যতে হয়তো বা, এই মুহূর্তে নাই কিন্তু ভবিষ্যতে হয়তো রুমগুলো কিছুটা রিশাফেল করার জন্য পার্টলি কিছু ওয়াল আসতে পারে। সেই ফিলোসফি থেকে আমি হয়তো সর্বোচ্চ 20 থেকে 30-র মতন ধরে নিতে পারি। সুতরাং আমি যে কথাটা বললাম সেটা হলো এই যে পার্টিশন ওয়াল, তোমাদের ম্যানুয়ালে একটা 40 দেওয়া আছে, এটা দেওয়া আছে পুরোপুরি রূপে এই আর্কিটেকচারাল প্ল্যানটাকে মাথায় রেখে একটা প্রবাবিলিটি অ্যানালাইসিস করে। কিন্তু কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমি ক্লাসে আলোচনা করলাম। বাকিটা তুমি তোমার যে প্রজেক্ট করবা, হ্যাঁ ল্যাব রিপোর্ট তৈরি করার জন্য আমরা সরাসরি ভ্যালু দিয়ে দিব যে তোমার রোলের সাথে অ্যাডজাস্ট করে দিব, তুমি এটা করে নিবে। কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবে, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে এরপর আসলে আমাদের কাজ আর খুব বেশি নাই। আমাদের স্ল্যাব ডিজাইনের আমরা আসলে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা যেটা দেখে আসছিলাম 3-2 তে, যে এই লোডগুলো সব বের করতে হয়, তারপরে এগুলোকে ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে আচ্ছা এখানে আবার ওই যে বিএনবিসি 1.2 আর 1.6 আছে, সো ওইটাই করো। ফ্লোরে পার স্কয়ার ফিটে কত পরিমাণ লোড আসে এটা আমাদের বের করতে হয়। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হয়, মোমেন্ট কোফিশিয়েন্ট, যেটা এই মোমেন্ট কোফিশিয়েন্টটা বের করতে হয়। তো মোমেন্ট কোফিশিয়েন্টের জন্য তোমরা এই যে এই চার্টটার সাথে তো ইউজ টু, আমার মনে হয় এই চার্টটা বুঝো না এমন কেউ থাকার কথা না, ঠিক আছে? এই চার্টটা সবার বুঝতে পারার কথা। যে আমি যদি একটু এক্সাম্পল আকারে বলি, একটু আমাদের এটার সাথে একটু মিলায় বলি। ফরসে আমাদের ড্রয়িং অনুযায়ী এই যে 1 নম্বর প্যানেলটা আমাদের এই চার্ট অনুযায়ী কোনটা হবে, দেখো শর্ট ডিরেকশন লং ডিরেকশন ডিসকন্টিনিউটি আছে, তাহলে আমাদের কোনটা হবে, আমাদের 1 নম্বর প্যানেলটা হবে কেস 4। ওকে, তোমাদের কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে কারণ তোমাদের রোলের সাথে যেহেতু অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো তোমাদের এটা না, কেস তো সেম হবে, সরি কেস 4ই হবে, তোমাদের ভ্যালু হয়তো বা চেঞ্জ হবে, কেস 4 হলো। আচ্ছা, এরপরে আসি এই 2 নম্বর প্যানেলটায় আমরা কি দেখতেছি, অ্যাজ পার ম্যানুয়াল 3 দিকে কন্টিনিউশন আছে, শুধুমাত্র একটা শর্ট ডিরেকশন কি ওপেন, একটা শর্ট ডিরেকশন ওপেন। সো আমি এখানে একটা শর্ট ডিরেকশনে ডিসকন্টিনিউটি, এখানে আমি দেখতেছি শর্ট ডিরেকশনে ডিসকন্টিনিউটি কোথায়, কেস 9 এ। তাহলে আমার প্যানেল 2 হয়ে যাচ্ছে, ম্যানুয়ালের প্যানেল 2 হয়ে যাচ্ছে কেস 9। এন্ড দেন আমি যদি এখানে চলে আসি, আমার এটা যদি আসি, এখানে আবার কি দেখো, যে সিঁড়িতে তো আর স্ল্যাব কন্টিনিউ হবে না, তার মানে অ্যাজ পার ড্রয়িং, এই ম্যানুয়ালের ড্রয়িং আমাদের লং ডিরেকশনে এই শুধুমাত্র এই ডিরেকশনে একটা কন্টিনিউশন পাচ্ছি, বাকি 3 ডিরেকশনে কি ডিসকন্টিনিউয়াস।
তাহলে ডিসকন্টিনিউয়াস যদি হয় তাহলে আমাদের এইটা আসবে হলো গিয়ে একটা লং ডিরেকশন শুধু কন্টিনিউয়াস, একটা লং ডিরেকশন শুধু কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এই কোফিশিয়েন্ট চার্ট আমরা ব্যবহার করতে জানি। এই কোফিশিয়েন্ট চার্ট ব্যবহার করে আমরা নেগেটিভ মুভমেন্ট আর আমরা কি করব, এখানে পজিটিভ মুভমেন্ট বের করে ফেলবো। তাহলে নেগেটিভ ও পজিটিভ মুভমেন্টের আমাদের আবার ডেড লোড এবং লাইভ লোডের জন্য আলাদা আলাদা বের করতে হয়। আমি আর এখানে ইয়ে করব না। তো তোমরা যখন ল্যাব রিপোর্ট তৈরি করবা তখন তোমাদের যে জিনিসটা করতে হবে, তোমাদের ওভারঅল সিস্টেমটাকে আমি এক্স ওয়াই এ ভাগ করে দিলাম, এক্স এন্ড ওয়াই। এই ওয়াই ডিরেকশন দিয়ে দিলাম আর এদিকে আমি এক্স ডিরেকশন দিয়ে দিলাম। তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই স্ল্যাবের টোটাল তো 6টা প্যানেল, হ্যাঁ, ধরো তোমাদের 6 ধরনেরই আসলো, এক্সাম্পল আকারে বললাম, তোমাদের 6টাই আসলো, 4 5 6, তোমাদের ধরে নাও 6টাই আসলো। দেন তোমাদের যদি 6টা আসে, আমাদের এক্স এর প্যারালাল রিইনফোর্সমেন্ট লাগবে, আমাদের ওয়াই এর প্যারালাল রিইনফোর্সমেন্ট লাগবে। সো আমাদের যেটা লাগবে, এই এক্স ডিরেকশনে এই 1 নম্বর প্যানেলের একটা পজিটিভ মোমেন্ট লাগবে। তাহলে আমি এটাকে নাম দিয়ে দিলাম ফর এক্সাম্পল m1x আর নেগেটিভ m1x। ওকে, এই একই ভাবে এই 2 নম্বর প্যানেলের জন্য কি হবে, পজিটিভ m2x, এটা হলো x ডিরেকশনে প্যারালাল রিইনফোর্সমেন্টের জন্য। আরেকটা কি আসবে, নেগেটিভ m2x। কথা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমার 6টা প্যানেলের কি আসবে, 6টা পজিটিভ আসবে, 6টা নেগেটিভ আসবে। আমাকে কি করতে হবে, যেহেতু অল থ্রো সেম দিব, এই 6টা পজিটিভ থেকে ম্যাক্সিমাম পজিটিভ বের করে নিতে হবে, 6টা নেগেটিভ থেকে ম্যাক্সিমাম নেগেটিভটা বের করে নিতে হবে। নিয়ে ওই ম্যাক্সিমাম নেগেটিভের জন্য এক্স অ্যাক্সিস এর প্যারালাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, আর পজিটিভের জন্য এক্স অ্যাক্সিস এর প্যারালাল রিইনফোর্সমেন্ট করতে হবে। এই একইভাবে যদি আমি আবার এখানে কাজ করি, ওয়াই ডিরেকশনে করি, তাহলে আমাকে কি করতে হবে, নেগেটিভ, আমাকে এখানে নেগেটিভ এম যেটা করতে হবে, নেগেটিভ m1, এটা কি করতে হবে আমাকে, ওয়াই এই ডিরেকশনের জন্য। আবার কি করতে হবে, পজিটিভ এম করতে হবে, m1 ওয়াই। এইভাবে আমার ওয়াই ডিরেকশনের প্যারালাল আবার 6টা পজিটিভ 6টা নেগেটিভ আসবে। সো আমাদেরকে এই 6টা পজিটিভ 6টা নেগেটিভ এগুলো সব মিক্সড ধরে সেখান থেকে একটা একটা করে বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এরকম একটা টেবিল করে নিও। ওকে, তোমরা একটা টেবিল করে নিও, টেবিল করে এক্স এবং ওয়াই এর জন্য প্যানেল ওয়াইজ পজিটিভ নেগেটিভ বের করে নিও। ওকে, এরকম তোমরা টেবিল করে নিও, টেবিল করে পজিটিভ নেগেটিভ, তাহলে তোমাদের জন্য চুজ করাটা বেটার হবে। যে টোটাল 6টা, এখানে টোটাল মোমেন্ট কয়টা, 24টা মোমেন্ট। এই টেবিলে টোটাল 24টা মোমেন্ট থাকলে 24টা মোমেন্ট থেকে এক্স এর ডিরেকশনের। আচ্ছা, তো আমাদের মোমেন্ট যদি বের হয়ে যায়, এরপরের যে কাজটুকু আছে তোমাদের পারার কথা, এই যে সূত্র আছে, সূত্র দিয়ে তোমরা 3-2 তে করে আসছো, একই সূত্র। তারপর রেইনফোর্সমেন্ট বের করে মিনিমাম রেইনফোর্সমেন্টের সাথে একটা ক্রস চেক দেওয়া হচ্ছে, দেন রেইনফোর্সমেন্ট স্ট্রেট ক্র্যাঙ্ক অল্টারনেট আকারে এক্সট্রা টপ আসবে। এগুলো অলরেডি তোমরা কি বলবো, স্টিয়ার 3-2 পর্যন্ত করছো এই ম্যানুয়াল